এবার আমরা দেখছি রিলেশনাল অপারেশন। রিলেশনাল অপারেশন দুরকম রয়েছে, একটা হচ্ছে ইউনারি অপারেশন। ইউনারি অপারেশন কেন? অর্থাৎ একটা ভেরিয়েবলকে নিয়েই কাজ করে, সেই জন্য এদেরকে বলা হয় ইউনারি অপারেশন। ইউনারি মানে হচ্ছে ওয়ান, ঠিক আছে। আর আগেও আমরা বুঝিয়েছিলাম ডিরাইভড অপারেটর। ডিরাইভড অপারেটর দুটো রয়েছে বা এক্সটেন্ডেড অপারেটর দুটো রয়েছে, একটা হচ্ছে জয়েন আর একটা হচ্ছে ডিভিশন। কেন? তার কারণ হচ্ছে জয়েন করতে গেলে আমাদের সিলেকশন দরকার, প্রজেকশন দরকার, ইউনিয়ন দরকার। ঠিক সেই রকম ডিভিশন করতে গেলেও কিন্তু আমাদের ইন্টারসেকশন দরকার, সেট ডিফারেন্স দরকার, প্রজেকশন দরকার, সিলেকশন দরকার। তাহলে এতগুলোকে নিয়ে যেহেতু কাজ হচ্ছে এই জয়েন এবং ডিভিশন, সেই জন্য এটাকে ডিরাইভড অপারেটর বলা হয়। তাহলে ইউনারি অপারেটর কেন? না, যেহেতু সিলেকশন অপারেশন এবং প্রজেকশন অপারেশন করতে গেলে একটাই মাত্র ভেরিয়েবল দরকার, সেই জন্য এগুলোকে ইউনারি অপারেটর বলে। ইউনারি মানে হচ্ছে ওয়ান। আচ্ছা, সিলেকশন অপারেশন। সিলেকশন অপারেশনকে সিগমা, গ্রিক অক্ষর সিগমা দিয়ে আমরা উপস্থাপন করি। গ্রিক অক্ষর সিগমা দিয়ে আমরা উপস্থাপন করি সিলেকশন অপারেশনকে। তাহলে এক বা একাধিক রোকে শর্ত সাপেক্ষে খুঁজে বার করা হয় এই সিলেকশন অপারেশনে। আমরা যেভাবে এসকিউএলে সিলেক্ট কোয়ারি দিয়ে শর্ত সাপেক্ষে যে হোয়ার ইউজ করে আমরা শর্ত সাপেক্ষে রো সিলেক্ট করতাম, ঠিক সেই রকম এই সিগমা অপারেটর বা এই সিলেকশন অপারেটর বা শর্ত সাপেক্ষে রো খুঁজে বার করা হয়। শর্ত সাপেক্ষে এক বা একাধিক রো খুঁজে বার করা হয়। সিলেকশন অপারেশন লেখার নিয়ম কি? না, সিগমা তারপরে কন্ডিশন ব্র্যাকেটের মধ্যে টেবিল নেম, সিগমা তারপরে কন্ডিশন ব্র্যাকেটের মধ্যে টেবিল নেম। এইটা যদি লিখি তাহলে যতগুলো রো সিলেক্টেড হবে সব কটাকেই আউটপুট হিসেবে দেখাবে। এখানে আমরা অরিজিনাল টেবিল দেখতে পাচ্ছি, এখানে কিছু স্টুডেন্টের ডেটা আছে। এখানে বলা হয়েছে যে সমস্ত স্টুডেন্টের মার্কস 430-এর থেকে বেশি তাদেরকে দেখাও। তাহলে নিয়মটা কি? তাহলে সিগমা অপারেশন লেখার নিয়মটা কি? সিলেকশন অপারেশন লেখার নিয়ম হচ্ছে প্রথমে লিখতে হবে সিগমা, তারপরে কন্ডিশনটা কি? মার্কস গ্রেটার দেন 430। এবং কোন টেবিল থেকে অপারেশনটা করছি? স্টুডেন্ট টেবিল থেকে অপারেশনটা করছি, সেই জন্য ব্র্যাকেটে লিখতে হবে, ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে স্টুডেন্ট। কেন? স্টুডেন্ট টেবিলের ওপর ভিত্তি করে আমরা কাজটা করছি। তাহলে আমরা আউটপুট হিসেবে দেখতে পাবো যে সমস্ত স্টুডেন্টের মার্কস 430-এর থেকে বেশি রয়েছে তারাই এখানে আউটপুট হিসেবে সিলেক্টেড হয়েছে। যে সমস্ত স্টুডেন্টের মার্কস 430-এর থেকে বেশি রয়েছে তারাই এখানে আউটপুট হিসেবে সিলেক্টেড হয়েছে। সিলেকশন অপারেশন রো এর ওপর কাজ করে বা রো সিলেকশন করতে সাহায্য করে, শর্ত সাপেক্ষে রো সিলেকশন করতে সাহায্য করে সিলেকশন অপারেশন। আবার আমরা আরেকটা সিলেকশন অপারেশন দেখছি, একই টেবিল, স্টুডেন্ট টেবিল। যে সমস্ত স্টুডেন্ট কলকাতাতে থাকে তাদেরকে দেখাও। যে সমস্ত স্টুডেন্ট কলকাতাতে থাকে তাদেরকে দেখাও। না, যাদের অ্যাড্রেস হচ্ছে কলকাতা তাদেরকেই দেখাবে। তাহলে কি লিখব? সিগমা তারপরে কন্ডিশনটা কি? অ্যাড্রেস ইকুয়ালস টু কলকাতা। তাহলে কি করেছি? সিগমা অ্যাড্রেস ইকুয়ালস টু কলকাতা, অর্থাৎ যাদের অ্যাড্রেস কলকাতা হবে, এবং ব্র্যাকেটের মধ্যে স্টুডেন্ট। কেন স্টুডেন্ট? না, যেহেতু স্টুডেন্ট টেবিলটার ওপর আমরা এই অপারেশনটা করছি, রিলেশনাল অ্যালজেব্রার অপারেশনটা করছি, সেই জন্য এই ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে স্টুডেন্ট। তাহলে দেখা যাচ্ছে যে সমস্ত স্টুডেন্ট কলকাতায় থাকে শুধুমাত্র তাদেরই আউটপুট দেখিয়েছে, অর্থাৎ শুধুমাত্র এই কলকাতার রোগুলোই সিলেক্টেড হয়েছে, অর্থাৎ যে সমস্ত স্টুডেন্ট কলকাতাতে থাকে সেই রোগুলোই খালি সিলেক্টেড হয়েছে, সেই কারণে আউটপুট শুধুমাত্র এদেরকেই দেখাচ্ছে। তাহলে সিগমা অপারেশন রো সিলেক্ট করতে কাজে লাগে। প্রজেকশন অপারেশন মূলত কলম খুঁজে বার করে। সিলেকশন অপারেশন রো খুঁজে বার করতে সাহায্য করে, আর প্রজেকশন অপারেশন কলম খুঁজে বার করতে সাহায্য করে। একটা জিনিস মনে রাখতে হবে, প্রজেকশন অপারেশনের সময় কোনো শর্ত প্রয়োগ করা যায় না। অর্থাৎ যে কলম নেমগুলো আমরা দেব সেই কলম নেমে যতগুলো ডেটা আছে সব কটা ডেটাকেই দেখাবে, কোনো শর্ত সাপেক্ষে প্রজেকশন করা যায় না। আমরা ইউনিয়ন করেছি দুটো টেবিলের ওপর, সেট ডিফারেন্স করেছি দুটো টেবিলের ওপর, ইন্টারসেকশন দুটো টেবিলের ওপর করেছি, কার্টেসিয়ান প্রোডাক্টও দুটো টেবিলের ওপর করেছি, কিন্তু সিলেকশন প্রজেকশন এগুলো আমরা দেখতে পাচ্ছি একটা টেবিলের ওপর করা হয়েছে। সেই জন্য এই অপারেটরটাকে আমরা ইউনারি অপারেটর বলবো, কারণ এখানে একটা টেবিলের ওপর আমরা কাজ করছি। স্টুডেন্ট টেবিল রয়েছে, তার ওপরে আমরা কোয়ারি করব, তার ওপরে আমরা প্রজেকশন অপারেশন করব,
তাহলে আমাদের বার করতে হবে রোল নেম এবং অ্যাড্রেস। স্টুডেন্ট টেবিলের মধ্যে থেকে আমরা বার করব রোল নেম এবং অ্যাড্রেস। তাহলে শুধুমাত্র এখানে যেহেতু কলম সিলেক্ট করা হয় সেই জন্য রোল নেম এবং অ্যাড্রেস এই তিনটে কলমকে সিলেক্ট করে দিয়ে দিয়েছে। এখানে কিন্তু কোনো শর্ত আমরা প্রয়োগ করতে পারিনি। শুধুমাত্র প্রজেকশন অপারেশন বা পাই অপারেটর ব্যবহার করলে কোনো রকম কোনো শর্ত সাপেক্ষে কাজ করতে পারি না। শুধুমাত্র যে কলম নেমগুলো আমরা দেব শুধুমাত্র সেই কলমের ডেটাগুলো সমস্ত ডেটাই দেখিয়ে দেবে। আচ্ছা, আমরা যদি শর্ত সাপেক্ষে যদি প্রজেকশন করতে চাই তাহলে কি করতে হবে? শুধুমাত্র প্রজেকশন অপারেশন বা পাই অপারেটর ব্যবহার করে শুধুমাত্র প্রজেকশন অপারেশন বা পাই অপারেটর ব্যবহার করে আমরা শর্ত সাপেক্ষে কোনো কাজ করতে পারি না। তাহলে শর্ত সাপেক্ষে কাজ করতে গেলে আমাদের একসঙ্গে প্রজেকশন অপারেশনও করতে হবে, আবার সিলেকশন অপারেশনও করতে হবে। অর্থাৎ দুটো অপারেশনকে একসঙ্গে মিশিয়ে দিলে তবে আমরা শর্ত সাপেক্ষে প্রজেকশন করতে পারবো। তাহলে কিভাবে করব? প্রথমে লিখব পাই কলম 1 কলম 2, ব্র্যাকেটের মধ্যে লিখব সিগমা দিয়ে কন্ডিশন। কারণ আমরা জানি সিলেকশন অপারেটর বা সিগমা অপারেটর কেবলমাত্র কন্ডিশন প্রয়োগ করতে পারে, সেই কারণে সিগমা ব্র্যাকেটের ভেতর লিখতে হবে সিগমা দিয়ে কন্ডিশন, তারপর টেবিল নেম। আমরা জানি ম্যাথামেটিক্যালি ব্র্যাকেটের কাজটা সবার আগে হয়, তাহলে এখানেও ব্র্যাকেটের কাজটাই সবার আগে হবে। অর্থাৎ সিগমার কাজটা আগে হবে। সিগমা উপযুক্ত রোগুলোকে সিলেক্ট করবে, শর্ত সাপেক্ষে সিলেক্ট করবে, সেই রোগুলোর মধ্যে থেকে নির্বাচিত কলমগুলোকে সিলেক্ট করবে পাই। আমরা যদি এসকিউএলের সিলেক্ট কমেন্টের কথা ভাবি সেখানেও কিন্তু সেই রকম হচ্ছিল। প্রথমে রো সিলেকশন হচ্ছিল, তারপরে সেখান থেকে কলম সিলেকশন হচ্ছিল। প্রথমে রো সিলেক্ট করব, তারপরে কলম সিলেক্ট করব। 200 থেকে যারা বেশি পেয়েছে তাদেরকে দেখাতে হবে। তাহলে প্রথমে ব্র্যাকেটের ভেতরের কাজটা আগে হবে। ব্র্যাকেটের ভেতরের কাজ কি? মার্কস যাদের 200 বেশি আছে তাদেরকে সিলেক্ট করব। মার্কস 200 বেশি আছে, এই 3টে রো সিলেক্ট হলো। তাহলে সিগমা অপারেটর কী করবে? সমস্ত কলমগুলোকে সে একসঙ্গে ডিসপ্লে করে দেবে, সমস্ত কলমগুলোকে একসঙ্গে সে বার করবে। তারপর পাই অপারেশন কি করবে বা প্রজেকশন অপারেশন কি করবে? যেহেতু স্টুডেন্ট নেম এবং মার্কসের কথা বলা হয়েছে, তাহলে শুধুমাত্র এই দুটো কলমকেই ডিসপ্লে করবে, এই কলমটাকে কিন্তু ডিসপ্লে করবে না। তাহলে এইভাবেই প্রজেকশন অপারেশন কাজ করবে। প্রথমে রো সিলেক্ট হবে, তারপরে কলম সিলেক্ট হবে। আমরা দু রকমের জয়েন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ইনার জয়েন, একটা হচ্ছে আউটার জয়েন। ইনার জয়েনকেও আবার অনেকভাবে ভাগ করা যায়, যেমন থিটা জয়েন, ইকুই জয়েন, ন্যাচারাল জয়েন। আবার আউটার জয়েনকে লেফট আউটার জয়েন, রাইট আউটার জয়েন এবং ফুল আউটার জয়েন এইভাবে ভাগ করতে পারি। উচ্চ মাধ্যমিকের সিলেবাসে কেবলমাত্র ন্যাচারাল জয়েনই সিলেবাসে রয়েছে। আমরা দুটো টেবিল দেখতে পাচ্ছি, একটির নাম হচ্ছে আর এবং আরেকটির নাম হচ্ছে এস টেবিল। আমরা প্রথমে ইকুই জয়েন করব, অর্থাৎ R1 এবং R2 দুটো টেবিলের মধ্যে যে সমস্ত রোগুলো কমন রয়েছে তাদেরকে শুধু ডিসপ্লে করবে, সেটাই হচ্ছে ইকুই জয়েন। ইকুই মানে হচ্ছে ইকুয়াল, মানে হচ্ছে সমান। তা আগে আমরা যে টেবিল দেখিয়েছি সেই টেবিল থেকে আমরা দুটো টেবিলের কমন অ্যাট্রিবিউট পেয়েছি। আগের টেবিলটা তোমরা একবার দেখে নিতে পারো, সেই টেবিল থেকেই আমরা কমন অ্যাট্রিবিউটগুলো পেয়েছি। সেইখানে দেখবে যে কিছু কমন অ্যাট্রিবিউট রয়েছে, তার মধ্যে হচ্ছে এই 23, 28 এবং 37 রোল নাম্বার স্টুডেন্টের ডেটাগুলো। তাহলে শুধুমাত্র এগুলোই দেখাবো, কেন না? যেহেতু ইকুই জয়েন করতে হচ্ছে। আচ্ছা, ইকুই জয়েনে যেভাবে কার্টেসিয়ান প্রোডাক্ট আমরা করেছি ঠিক সেইভাবেই করতে হয়। R1.roll, R1.name, R1.class, ঠিক একইভাবে R2.roll, R2.name এবং R2.marks এইভাবে লিখতে হবে। কেন না? R1 টেবিলের রোল, সেই জন্য R1.roll। R2.roll কেন না? R2 টেবিলের রোল, সেই জন্য R2.roll। R1 টেবিলের নেম, সেই জন্য R1.name। তো এইভাবে এগুলোকে করতে হবে। এইভাবে টেবিলটাকে একসঙ্গে যোগ করে দিলেই এই পুরোটাই হচ্ছে আমার ইকুই জয়েন। অর্থাৎ যেখানে দুটো টেবিলের সেই সমস্ত ডেটাগুলোকেই জয়েন করাবো যে সমস্ত রো ইকুয়াল হবে। ন্যাচারাল জয়েন আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। ন্যাচারাল জয়েনকে মূলত এই সাইন দ্বারা ব্যবহার করা হয়। ন্যাচারাল জয়েন এবং ইকুই জয়েনের মধ্যে খুব একটা বেশি পার্থক্য নেই, আমরা সেটা দেখবো এক্ষুনি। সেই কারণের জন্যই আমি ইকুই জয়েনটা তোমাদের দেখিয়েছি। ন্যাচারাল জয়েন করতে গেলে বিভিন্ন ধাপে ধাপে করতে হয়, সেই কারণের জন্য এটাকে ডিরাইভড অপারেটর বা এক্সটেন্ডেড অপারেটর বলা হয়। কেন? প্রথমে কার্টেসিয়ান প্রোডাক্ট নির্ণয় করতে হয়, তারপর সেখান থেকে সিলেকশন অপারেশন করতে হয়, তারপর সেখান থেকে প্রজেকশন অপারেশন করতে হয়। এই যে এতগুলো বেসিক অপারেশন একসঙ্গে করা হচ্ছে, সেই কারণের জন্যই
জয়েন অপারেশনকে আমরা ডিরাইভড অপারেটর বা এক্সটেন্ডেড অপারেটর বলি। দুটো টেবিল আর এবং এস, এই টেবিল দুটো দেখছি, এখানে আমরা দেখে নিই কমন রো কোনগুলো। কমন রো হচ্ছে এই যে কেবলমাত্র জয়েন করতে হবে। ইকুই জয়ের সময়ও আমরা একই জিনিস দেখেছি, ন্যাচারাল জয়েনেও আমরা একই জিনিস দেখব। যে দুটো রো সমান রয়েছে বা কমন রয়েছে তারাই কেবলমাত্র যুক্ত হবে, বাদ বাকি রোগুলো কিন্তু যুক্ত হবে না। আচ্ছা, ইকুই জয়েনে আমরা দেখতে পেয়েছি একটা বড় টেবিল ছিল, অর্থাৎ সেখানে যে কমন অ্যাট্রিবিউট ছিল সেগুলো কিন্তু বারবার এসছিল। কমন অ্যাট্রিবিউট রোল, R1 ডট রোল, R2 ডট রোল দুবার লিখতে হচ্ছিল, R1 ডট নেম, R2 ডট নেম দুবার লিখতে হচ্ছিল। খালি ক্লাস আর মার্কসটা আলাদা ছিল, এটা দুবার লিখতে হয়নি। তো R1 ডট রোল, R1 ডট নেম, R2 ডট রোল, R2 ডট নেম, এইভাবে ডুপ্লিকেট যে কলমগুলো সেগুলো বারবার লিখতে হচ্ছিল ইকুই জয়েনে। এখানেও R1 ডট নেম, এখানেও R2 ডট নেম, তাহলে এগুলো ডুপ্লিকেট কলম, নেম এবং নেম ডুপ্লিকেট কলম, এগুলো কিন্তু বারবার এই ইকুই জয়েনে এসছে। কিন্তু আমরা যদি ন্যাচারাল জয়েন দেখি, ন্যাচারাল জয়েন কি করবে, ইকুই জয়েনেরই মতন, অর্থাৎ ইকুই জয়েন যে কাজটা করেছে আর এবং এসের মধ্যে যে ডুপ্লিকেট ফিল্ডগুলো রয়েছে বা ডুপ্লিকেট কলমগুলো রয়েছে সেগুলোকে বাদ দিয়ে দেবে, অর্থাৎ সেগুলোকে একবার করে লিখবে। R1 টেবিলে রোল এবং নেম ছিল, R2 টেবিলেও রোল এবং নেম ছিল, এগুলো তাহলে ডুপ্লিকেট কলম। ইকুই জয়েনে আমরা দেখেছি বারবার ব্যবহার হয়েছে, দুবার ব্যবহার হয়েছে। ইকুই জয়েনের ক্ষেত্রে দেখেছি আমরা এই রোল এবং নেম দুবার ব্যবহার হয়েছে, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি রোল এবং নেম একবার করেই ব্যবহার হয়েছে, রোল এবং নেম একবার করেই ব্যবহার হয়েছে। তাহলে ন্যাচারাল জয়েন কি করে, ডুপ্লিকেট কলমগুলোকে একবার করে ব্যবহার করে। ন্যাচারাল জয়েনের মধ্যে খুব বেশি পার্থক্য নেই, পার্থক্যটা হচ্ছে যে ন্যাচারাল জয়েন ডুপ্লিকেট যে কলমগুলো থাকে দুটো টেবিলে সেগুলোকে এলিমিনেট করে দেয়, যেটা ইকুই জয়েন করতে পারে না। এখানে আমরা একটি ন্যাচারাল জয়েন দেখছি, রিলেশন এক্স এবং ওয়াই। এখানে কমন রো হচ্ছে এই যে E1008, এইটা এবং এইটা, কিন্তু অ্যাট্রিবিউটগুলো ডুপ্লিকেট যে অ্যাট্রিবিউট ছিল সেগুলোকে কিন্তু এলিমিনেট করে দিয়েছে, অর্থাৎ এইটা ডুপ্লিকেট কলম ছিল, এগুলোকে এলিমিনেট করে জাস্ট একবার লিখেছে। আচ্ছা, ডিভিশন অপারেশন, আর এবং এস দুটি রিলেশন যদি হয় বা দুটি টেবিল যদি হয়, তাহলে ডিভিশন অপারেশনের ক্ষেত্রে কি হবে, দুটো টেবিল আর এবং এস যদি হয় তাহলে আর ডিভিশন এস, এইভাবে আমরা লিখতে পারবো। কখন লিখতে পারবো, যদি এস টেবিলের সমস্ত ডেটাগুলোকে আর টেবিল ধারণ করে, এস টেবিলের সমস্ত রোগুলোকে আর টেবিল ধারণ করে, তখনই হচ্ছে আউটপুট হবে। এখানে তিনটে ডিভিশন করা আছে, আর ডিভিশন বাই S1, S2 এবং S3। আমরা প্রথমে আর ডিভিশন S3 করব। কীরমভাবে না, আগেই আমরা বলেছি যে S3 টেবিলের সমস্ত ডেটাকে আর টেবিলের যে কোনো একটা রো ধারণ করবে। আমরা দেখতে পাচ্ছি এইখানে দুটো অ্যাট্রিবিউট রয়েছে, একটা হচ্ছে বড় এবং একটা হচ্ছে এসপিসি কমন। বড়তে প্রথমে রয়েছে ব্রুকলিন, তারা কিন্তু এসপিসি কমন, এখানকার কমন অ্যাট্রিবিউট। সেখানে হানি লোকাস্ট রয়েছে, আমেরিকান লিন্ডেন রয়েছে, কিন্তু এই পিঙ্ক ওক এটা কিন্তু নেই। পিঙ্ক ওক যদি এটা থাকতো তাহলেও কিন্তু এটাকে আমরা বলতাম যে এই ব্রুকলিনটা সমস্ত, ঠিক এখানে যে ডেটাগুলো আছে মন্থনের এগেনস্টে ঠিক সেই রোগুলোই রয়েছে। হানি ক্লাস্ট রয়েছে, আমেরিকান লিন্ডেন রয়েছে এবং পিঙ্ক ওক রয়েছে। তাহলে আমরা যদি মন্থনের এগেনস্টে আমরা দেখি যে ঠিক এই টেবিলটাকেই এখানে তুলে এখানে বসিয়ে দেওয়া হয়েছে, তাহলে এর আউটপুট হচ্ছে কি, শুধুমাত্র এই মন্থন, অর্থাৎ যে রোটা এই সমস্ত সেটটাকে ধারণ করবে শুধুমাত্র তাকেই লিখব, সেই জন্য এটাকে লিখেছি মন্থন। এখানের কমন অ্যাট্রিবিউট হচ্ছে এসপিসি কমন, এখানেও হচ্ছে এসপিসি কমন। তাহলে এই কমন অ্যাট্রিবিউটের কোনো ডেটাকে আমরা লিখব না, আমরা বাদবাকি যে ডেটাটা রয়েছে আর টেবিলে সেইটাকে আমরা লিখব। তাহলে কমন নয় আর টেবিলে সেই অ্যাট্রিবিউটটা হচ্ছে বড়, তাহলে এখানে বড়োর অ্যাট্রিবিউটটাকেই আমরা লিখব, সেটা হচ্ছে মন্থন। এবার আমরা আর ডিভিশন অফ S2 করব। আর ডিভিশন অফ S2 যদি করি তাহলে কি দেখব, এই মন্থনে হানি লোকাস্ট এবং আমেরিকান লিন্ডন রয়েছে, এবং এই ব্রুকলিনের মধ্যেও হানি লোকাস্ট এবং আমেরিকান লিন্ডন রয়েছে। আবার
কুইন্সের মধ্যে হানি লোকাস্ট এবং আমেরিকান লিন্ডন রয়েছে। S2 টেবিল অর্থাৎ ব্রুকলিন, মন্থন এবং কুইন্স এরা কিন্তু S2 টেবিলের যে সাবসেটগুলো রয়েছে, যে SPC কমন যেটা রয়েছে সেগুলোকে পুরোপুরি ধারণ করেছে। তাহলে সেই জন্য আমরা লিখব কি, এর আউটপুট কী হবে বড়তে, যেহেতু বড়টা হচ্ছে কমন অ্যাট্রিবিউট নয় সেই কারণে কি হবে, বড়তে ব্রুকলিন হবে, মন্থন হবে এবং কুইন্স হবে। এবার আমরা যদি আর ডিভিশন অফ S1 যদি লিখি তাহলে দেখব শুধুমাত্র হানি লোকাস্ট আছে। তাহলে ব্রুকলিন হানি লোকাস্টকে ধারণ করেছে, মন্থন হানি লোকাস্টকে ধারণ করেছে, কুইন্স হানি লোকাস্টকে ধারণ করেছে এবং ব্রঞ্জ এটাও হানি লোকাস্টকে ধারণ করেছে। তাহলে ব্রুকলিন, মন্থন, কুইন্স এবং ব্রঞ্জ এই চারটেই এই আমাদের আর ডিভিশন অফ S1 টেবিলের আউটপুট হবে। কেন না, সব কটার মধ্যেই এই হানি লোকাসটা আছে। R1 টেবিলে যে সমস্ত ডেটা S1 টেবিলে সব ডেটাগুলিকে ধারণ করবে তারাই হচ্ছে ডিভিশনের রেজাল্ট হিসেবে তাদেরকেই দেখানো হবে। আমরা আরেকটা উদাহরণ দেখতে পাচ্ছি, যেমন এই দুটো টেবিলের মধ্যে যদি ডিভিশন করা হয় তাহলে কি হবে, প্রথমে যেটা কমন নয় সেটার এগেনস্টে দেখব। এখানে কমন অ্যাট্রিবিউট হচ্ছে সাবজেক্ট কোড সাবজেক্ট, এখানেও সাবজেক্ট কোড সাবজেক্ট, এটা কিন্তু কমন অ্যাট্রিবিউট। এই কমন অ্যাট্রিবিউটগুলো আমরা দেখব না, আমরা প্রথমে কি করব, যেগুলো কমন অ্যাট্রিবিউট নয় সেটা আমরা দেখব। কি করব, এই D001 আর সায়েন্স, এখানেও D001 সায়েন্স, এখানেও D001 সায়েন্স। তাহলে D001 সায়েন্স C1 ফিজিক্সকে ধারণ করেছে, D001 কেমিস্ট্রিকে ধারণ করেছে এবং D001 ম্যাথামেটিক্সকেও ধারণ করেছে। তাহলে D001 এর মধ্যে এই পুরো R1 এর সাবসেটটা ঢুকে গেছে, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স। এবার আমরা D002টাকে দেখব, D002 ধারণ করছে C1কে ধারণ করছে, অর্থাৎ ফিজিক্সকে ধারণ করছে, কেমিস্ট্রিকে ধারণ করছে এবং ম্যাথামেটিক্সকেও ধারণ করছে। তাহলে আমার ক্ষেত্রে আউটপুট আসবে D001, D002 এবং তার সঙ্গে সায়েন্স আর আর্টস। এইটা হচ্ছে আমাদের ডিভিশনের আউটপুট হবে। যেহেতু D001 এবং D002 দুটোই যেহেতু R1 এর টেবিলের পুরো সাবসেটটাকে ধারণ করেছে, সেই জন্য এই দুটোই আমার আউটপুট হবে। তাহলে প্রথমে কিন্তু আমরা কমন অ্যাট্রিবিউটগুলোকে নিয়ে বিচার করব না, প্রথমে আমরা আনকমন অ্যাট্রিবিউটটাকে নিয়ে বিচার করব, করে দেখব যে সেগুলো কি যেটা দিয়ে ভাগ করা হচ্ছে সেই টেবিলের সমস্ত রেকর্ডকে কি ধারণ করছে না করছে না। তাহলেই আমাদের ডিভিশনের উত্তর বার করতে খুব সুবিধা হবে। অর্থাৎ এখানে কমন অ্যাট্রিবিউট হচ্ছে B, এটা হচ্ছে কমন অ্যাট্রিবিউট। তাহলে আনকমন অ্যাট্রিবিউটটাকে আমরা আলাদা করে পরীক্ষার খাতায় লিখে নেব একটা রাফ জায়গায়। কি লিখব না, দেখতে পাচ্ছি আলফা রয়েছে, বিটা রয়েছে, গামা রয়েছে, ডেল্টা রয়েছে এবং এপসাইলন রয়েছে। এবার দেখব যে আলফা কি 1 এবং 2 দুটোকেই একসাথে ধারণ করছে। হ্যাঁ, আলফা কিন্তু 1 এবং 2 উভয়কেই ধারণ করছে। বিটার ক্ষেত্রে দেখি, বিটাতেও কিন্তু 1 এবং 2 রয়েছে। যদি গামাতে দেখি, গামা কিন্তু শুধুমাত্র 1কে ধারণ করেছে। আবার যদি ডেল্টা দেখি তাহলে ডেল্টায় 1 আছে, 3 আছে, 4 আছে কিন্তু 2 নেই। গামাতে কিন্তু 2 নেই, ঠিক আছে, তাহলে এইগুলো বাদ চলে যাবে। আবার এপসাইলনে যদি দেখি, এপসাইলনেও 1 আছে, 6 আছে কিন্তু 2 নেই, তাহলে এপসাইলনটা বাদ চলে যাবে। তাহলে আউটপুট হবে কি, আউটপুট হবে হচ্ছে আলফা এবং বিটা, এটাই হচ্ছে আউটপুট। তাহলে এইভাবে আমরা সাজিয়ে নেব, যেগুলো আনকমন অ্যাট্রিবিউট সেগুলোকে আগে সাজিয়ে নেব, দিয়ে তারপর দেখব যে এই সেকেন্ড সেটটা কি এর মধ্যে পুরোপুরি এসছে কিনা। যেগুলো আসবে সেগুলোই আউটপুট হবে, আর যেগুলো আসবে না সেগুলো বাদ চলে যাবে।